শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। পুরো দেশ প্রস্তুত উৎসবের জন্য। ভোট গ্রহণ বৃহস্পতিবার। এবারে নির্বাচন রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জিতলে পাল্টে যাবে দেশ। জাতীয় নির্বাচনের দিনেই হ্যাঁ না ভোট, জনমনে কৌতূহল। গণভোটে হ্যাঁ বিজয় হলে কি কি পরিবর্তন আসবে সংবিধান সহ অন্যান্য ক্ষেত্রে। এবার নারী ভোটাররা পাল্টে দিতে পারেন অনেক হিসাব নিকাশ। নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার অন্যতম বিষয়। কিছু বিতর্ক নিয়েই দেশে বিদেশে বিপুল পর্যবেক্ষণ থাকছে নির্বাচনী মাঠে। যাচাই বাছাই করেই ঠিক করার দাবি কমিশনের। এবং পাল্টা শুল্ক কমল 1%। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই বাংলাদেশের। মার্কিন কাঁচামালে তৈরি পোশাক রপ্তানিতে লাগবে না শুল্ক। দেশে বিদেশে বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকছেন নির্বাচনী মাঠে। তবে এদের মধ্যে পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠানও। এ নিয়ে সমালোচনার মুখে একটি প্রতিষ্ঠানের কয়েক হাজার কার্ড শেষ পর্যন্ত বাতিলও করা হয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, যাচাই বাছাই করেই ঠিক করা হয়েছে এসব পর্যবেক্ষক। হবিগঞ্জের নামসর্বস্ব পর্যবেক্ষক সংস্থা পাশাকে 10,000 নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ করে বিতর্কের মুখে তা বাতিল করে নির্বাচন কমিশন। কুষ্টিয়ায় পর্যাপ্ত লোকবল না থাকলেও 5 জেলায় পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছে চাঁদ মানব উন্নয়ন সংস্থা। অবশ্যই আমরা পারবো বলে আশা করি এবং পারবো বলেই আমরা দিয়েছি। রাজবাড়ীতে 191 পর্যবেক্ষক আবেদন করে অনুমতি পেয়েছে 97 জন, যাদের অনেককেই চেনেন না স্থানীয় ভোটাররা। এই সংস্থার নাম আমরা কখনো শুনিও নেই, আর এরা কোনো তথ্য আমাদের দিতে পারবে না। তো আমার চোখে এই ধরনের অফিস বা এই ধরনের কার্যক্রম আমি এ পর্যন্ত কোথাও পাইনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে থাকছেন 540 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। দেশের 80টি প্রতিষ্ঠানের প্রায় 45,000 পর্যবেক্ষক থাকছেন নির্বাচনী মাঠে। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছেন। সেই আবেদন যাচাই বাছাই করে আমরা পর্যবেক্ষক সংস্থা নির্বাচন করেছি। যে নজরে আসে যে কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করা যায়। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা জরুরি। আচরণ বিধিমালা ভঙ্গ, প্রতিপক্ষকে আঘাত করা, প্রতিপক্ষর সাথে সংঘর্ষে জড়ানো, সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে কমিশনকে যেতে হবে। তাতে একটা না পুরো দেশে একটা মেসেজ চলে যায় ইলেকশন কমিশনের প্রতি, মানুষের আস্থার জায়গাটা তৈরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুমতি পাওয়া পর্যবেক্ষকরা কি ভূমিকা রাখবেন, ভোটের মাঠের চিত্র সঠিকভাবে দেশে বিদেশে তুলে ধরবেন কিনা, সেটি এখন দেখার বিষয়। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। শেষ হলো ভোটের প্রচারণা। সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, প্রচারণা তো শেষ, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবকিছু মিলিয়ে জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে আজ সকাল 7টা থেকে কিন্তু ভোটের প্রচারণা শেষ হয়েছে এবং ভোটের জন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই, এবং প্রার্থীরাও কিন্তু প্রস্তুত ভোটের জন্য। এবং জানিয়ে রাখছি যে রাজশাহী বিভাগের 8টি জেলার মধ্যে 39টি সংসদীয় আসন রয়েছে। এই 39টি সংসদীয় আসনের মধ্যে ভোটার রয়েছেন 1,54,103 জন। এই ভোটাররা 5,504টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা তাদের যে পছন্দের জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে বেছে নেবেন। এবং এই পুলিশের তথ্য মতে যে এই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এর মধ্যে 2,786টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই ছাড়া রাজশাহী বিভাগের
রাজশাহী জেলার হিসাবটা যদি আমরা দিই, রাজশাহীর 6টি আসন রয়েছে, এখানে 22,92,118 জন ভোটার রয়েছেন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে 768টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 439টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবং নির্বাচন কমিশন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আসলে এইগুলো ঝুঁকিপূর্ণ ঠিক নয়, অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র এবং এই অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র বেশ কিছু বিবেচনায় করা হয়, যেমন ভোটার সংখ্যা বেশি থাকা কিংবা নানা রকম বেশ কিছু কারণে এটা করা হয়। তবে এই ভোট কেন্দ্রগুলোতে যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়, কোনো রকম যেন সংঘাত সহিংসতা না হয়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার সদস্যরা কাজ করবেন এবং সেই জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং জানিয়ে রাখছি, আর মাত্র একদিন পরেই যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, যে কারণে কিন্তু প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তে বেশ ভালো প্রচারণা চালিয়েছেন। এখন রাস্তাঘাট বা বাজারগুলোতে তাদের যে পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে, এগুলোই ঝুলছে আপাতত এবং তারা কিন্তু হয়তো প্রচারণায় না বের হলেও তারা হয়তো কুশল বিনিময় বা এলাকা পরিদর্শনে বের হবেন এবং এভাবে কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠেই থাকবেন এবং এভাবে কিন্তু আগামী 12 তারিখে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটটি অনুষ্ঠিত হবে। এবং এখানে রাজশাহীর যে 6টি আসন রয়েছে, এখানে কিন্তু 6টি আসনেই বিএনপির সঙ্গে মূলত প্রতিনিধিত্ব হবে জামাত ইসলামীর এবং এর মধ্যে কিন্তু 2-1টি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আমরা দেখেছি, নমুনাও দেখেছি এবং ভোটের দিন হয়তো আরো বিস্তারিত জানানো যাবে। এই ছিল শ্রাবন্তী এখানকার সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, নির্বাচনের প্রচারণা শেষ, এই মুহূর্তে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারের উপস্থিতি দেখছেন কিনা, তারা কি বলছেন? নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, এখন প্রার্থীরা যেমন প্রস্তুত, ভোটাররাও প্রস্তুত। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের যে নির্বাচিত করবে যারা এই অঞ্চলের আগামী দিনের জনপ্রতিনিধিত্ব করবেন এবং যার কারণে যে ভোটার যারা রয়েছেন তারা এর প্রস্তুতি হয়েছে। অনুরূপভাবে প্রশাসনের পক্ষে ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেন্দ্র নির্ধারণ হয়েছে, এখন বাকি রয়েছে কেন্দ্রের যে উপকরণ, সেই উপকরণ পাঠানো এবং ভোট গ্রহণ করা। এবং আপনি জানেন যে খুলনা বিভাগে যেমন 36টি আসন রয়েছে 10টি জেলায়, অনুরূপভাবে খুলনা মহানগরী ও জেলাতে রয়েছে 6টি আসন, যার কারণে যে এই আসনগুলিতে যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তার যে ব্যবস্থাগুলি, সেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। বিশেষ করে যেমন নির্বাচন প্রচারের সময় যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ছিল, অনুরূপভাবে এখানটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকবেন। অনুরূপভাবে থাকছে যে আইন শৃঙ্খলা যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার জন্য সেনা সদস্যরা রয়েছেন, থাকছেন নৌ সদস্যরা, র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবি থাকছেন এবং পুলিশ সদস্যরা থাকছেন। এবং যে খুলনা জেলার যে 4টি আসন রয়েছে, এখানটায় বলা হচ্ছে যে 531টি আসনের কেন্দ্রের মধ্যে থাকছে যে বিশেষ করে 135টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা, যে রিটার্নিং কর্মকর্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং এখানটায় একের বলা যায় যে নিরাপত্তা বিরাজ করছে। বিশেষ করে প্রচার শেষ হওয়ার পরে এখনটায় যে একেবারে শুনশান নিরাপত্তা বলা যায় যে খুলনা মহানগরী যে নির্বাচনী প্রচারের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল, সেটা অনেকটাই নীরবতা, এখন শুধুমাত্র নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় আছে। খুলনায় যে 6টি আসন রয়েছে, মহানগরীতে 2টি এবং খুলনায় জেলায় 4টি, এই 6টি আসনের মধ্যে 38 জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন। এই প্রতিযোগীদের মধ্যে যেমন 7 জন রয়েছে স্বতন্ত্র প্রার্থী, বাকিরা রয়েছে কিন্তু যে দলীয় প্রতীক নিয়েই প্রতিযোগিতা করছেন। যার কারণে এই যে প্রচার শুরু হওয়ার পর থেকে প্রার্থীদের সমর্থকদের, প্রার্থীদের স্বজনদের, ভোটারদের কাছে যাওয়া, সমর্থন আদায়ের চেষ্টা করা, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া, সেটা একটা উৎসবের আমেজ বিরাজ করছিল। যার কারণে নির্বাচনী প্রচার পর শেষ হওয়ার পরে এখন বাকি আছে যে যে ভোট বিপ্লবের যে বিষয়টি, সেটাই। এবং প্রত্যেকে যে দাবি করছে যে জয়ের ব্যাপারে, যে এই যে 38 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন, প্রত্যেকে কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী যে প্রত্যেকেই জয় হবেন। এবং এখন থাকছে যে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই ভোটাররাই
খুলনা মহানগরী জেলাকে 6 জনকে নির্বাচিত করবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। ঘড়ির কাঁটায় যখন 7:30 অর্থাৎ আগামী 48 ঘন্টা পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এদিকে শেষ হলো 18 দিনের আনুষ্ঠানিক প্রচারণা। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া ভোট প্রার্থনার এই লড়াইয়ে বড় কোনো সংঘাত সংঘর্ষ ঘটেনি, তবে নিয়ম ভাঙা নিয়ে ছিল অভিযোগ, পাল্টা অভিযোগ। প্রচারের সময় ছিল কথার লড়াই। সেই যুদ্ধ শেষে এখন ভোটের অপেক্ষা। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। বক্তব্য পাল্টা বক্তব্য আর কথার লড়াইয়ে মুখর ছিল নির্বাচনের টানা 18 দিনের প্রচারণা। বড় বড় জনসভা, মিছিল আর স্লোগানে উত্তাল ছিল রাজপথ থেকে মঞ্চ। প্রতিটি মুহূর্তে যেন রাজনীতির উত্তাপ স্পষ্ট। প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। অবশেষে সব কোলাহল থেমে শেষ হলো প্রচারণা। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট উৎসব। এর আগে অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমেই সরগরম হয়ে ওঠে নির্বাচনের মাঠ। নির্বাচনের প্রচারণায় জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে বিএনপি। ধর্মকে ব্যবহার করে দলটি ভোট চাইছে, এমন অভিযোগ বিএনপির। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? অন্যদিকে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য সহ বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে নির্বাচনের মাঠে উত্তাপ বাড়ায় জামায়াতে ইসলামী। দলের নেতারা দাবি করেন, অতীতের শাসনামলে বিএনপি চাঁদাবাজি, দখলবাজি করেছে। আবারও ক্ষমতায় গেলে দলটি জুলুম, নির্যাতন, দখলবাজি করবে বলে অভিযোগ জামায়াতের। ভিক্ষুকের ঝুলি গলায় নিয়ে অনেকের যাত্রা শুরু করেছিল রাজনীতিতে। পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, এবং নিজের বাপের বাড়ি যতটা ধনী শ্বশুর বাড়ি থেকে বানাইছে তার চেয়ে বেশি ধনী। তবে প্রচারণায় বেশ কিছু সহিংসতার ঘটনাও ঘটে দেশের বিভিন্ন স্থানে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য মতে তফসিল ঘোষণার পর থেকে 274টি সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে শহর ও জেলা পর্যায়ে পথসভা এবং প্রচারণার সময় হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে অনেকগুলো, এমনকি মৃত্যুর খবরও মেলে। এবারে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয় ভিন্ন মাত্রা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে নির্বাচনী গান ও ভিডিও কন্টেন্ট। ডিজিটাল প্রচারণায় ভোটের লড়াই পায় নতুন রূপ। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। শোনো শোনো জনগণ, শোনো দিয়া মন। যোগ্যতা অনুযায়ী কাজ করার স্বাধীনতা, নিরাপত্তা এবং দেশের মঙ্গল, এই 3টি উপাদান নারীর ভোট দেওয়ার পেছনে কাজ করবে বলে বলছেন ভোটাররা। আর নারীর ভোটই হবে গেম চেঞ্জার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভোটের মাঠে নারী প্রার্থীর সংখ্যা 4%-এর নিচে। খুব একটা পছন্দের নারী প্রার্থী নেই ভোটে। রাজনৈতিক দলের ইশতেহারগুলোতেও নারীর জন্য নতুন করে তেমন কোনো সুখবর নেই। তারপরেও এই নারীর ভোটই নাকি বিজয় নির্ধারণ করে দেবে, ফ্যাক্টর হয়ে উঠবে। কি ভাবছেন নারীরা এই ভোট নিয়ে? দেশে এবার ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে নারী 6,28,79,042 জন, অর্থাৎ মোট ভোটারের অর্ধেকই নারী। কিন্তু সেই নারী সমাজের অংশগ্রহণ এবার কোথায়? তারা কি চান? যারে ভালো লাগবে আমি তারাই ভোট দিমু। করম রাতকে আসলাম পেটে বাদ যাবো, আঙ্গে ফুলাহান আছে, ঘরবার আছে, লেখাটা দিব। গরিব বাচ্চা মানুষ খায় বাঁচবো, যেন এই চেষ্টা করবো, এইটা আমরা শান্তি চাই। যে একটা অংশকে পিছনে ফেলে আর মানে দেশের উন্নয়নে চাবিকাঠিকে মানে সফলতা করা তো কখনোই আসলে সম্ভব না। 1991 নির্বাচনে 31% ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। তখন নারী ভোটারের সংখ্যা ছিল 57%। 1996 সালে নারী ভোটার কমে হয় 35%। সেবার হেরে যায় বিএনপি। 2001 সালে নারী ভোটার আবার বেড়ে 57% ওঠে। সেই ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়। বিশ্লেষকদের মতে নারীর ভোট যেদিকে যায়, বিজয়ের পাল্লাও সেদিকে হেলে। এই গেম চেঞ্জার সর্বস্তরের নারীদের চাওয়া নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা। কে ভোটে জিতবে না জিতবে সেটা তো আমরা বলতে পারছি না। তারপর তাদের কাছে আমরা আশা রাখি যে আমরা যেন সুষ্ঠুভাবে রাস্তাঘাটে বের হতে পারি। অনেক ধরনের সরকারি দেখলাম, সো এখন যাতে নতুন কিছু পাই,
যেটা হচ্ছে আমাদের নারীদেরকে ফোকাস করেও কাজ করবে। নারী হিসেবে আমরা সেফ থাকতে পারি বা হচ্ছে আমরা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে চলাফেরা করতে পারি। নারী অধিকার কর্মীরা বলছেন নারীর প্রতি সুবিচার করতে পারেনি রাজনৈতিক দলগুলো। সে নারীর কাছে কি ইস্যু নিয়ে যাচ্ছে, নারীর কোনো ইস্যু নিয়ে যাচ্ছে কিনা, যে দল আসলে যে আদর্শে বিশ্বাসী সে তার আদর্শ নিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনকই বলতে হয় যে তারা আসলে বাংলাদেশের নারীরা কোন অবস্থায় আছে এবং নারীদের কোন অবস্থায় নেওয়া যায় এই যে একটা বিশ্লেষণ, এই রিসার্চ তাদের কাছে নেই এবং তারা এই রিসার্চ করেও নাই, তারা প্রয়োজনও মনে করছে না। যে দলই ক্ষমতায় আসুক নারীর ভোট তাদের প্রয়োজন হবে, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। তারপরও নারীকে কেন তার অধিকারের জন্য এখনো লড়াই করতে হয় সে প্রশ্নের জন্য উত্তর কারো কাছেই স্পষ্টভাবে নেই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থাৎ একটি বিশেষ স্পষ্ট প্রতিবেদন যে নারীরা কিন্তু এবারে ভোটে গেম চেঞ্জার হতে পারে, যেখানে প্রায় অর্ধেকেরও বেশি নারী ভোটার। এই যখন অবস্থা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নির্বাচনেও ভোটের সমীকরণ পাল্টে দিতে পারেন নারী ভোটাররা। মোট ভোটারের প্রায় অর্ধেকেই নারী। জুলাই আন্দোলনের রাজপথে যারা রেখেছেন সাহসী ও অগ্রগামী ভূমিকা, ভোটের মাঠে তারাও এখন শক্তির উৎস। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং সৎ জনপ্রতিনিধি নির্বাচনের প্রশ্নে একাট্টা চট্টগ্রামে প্রায় ৩২ লাখ নারী ভোটার। পাহাড়, সমুদ্র আর শিল্পনগরী চট্টগ্রামের অলিগলিতে নির্বাচনী আলোচনা। আনুষ্ঠানিক প্রচারণা শেষে প্রার্থীরা হিসেব কষছেন ভোট ব্যাংক নিয়ে। আলোচনায় আলাদা গুরুত্ব পাচ্ছেন নারী ভোটাররা। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে চট্টগ্রামে মোট ৬৬,৮২,৫১৭ জন ভোটারের মধ্যে নারী ভোটার ৩১,৯৮,৫৭০ জন। অর্থাৎ জয়ের শেষ হাসি হাসতে হলে প্রার্থীদের জয় করতে হবে এই বিশাল নারী জনগোষ্ঠীর মন। জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীরা দেখিয়ে দিয়েছেন অধিকার আদায়ে তারা কতটা অনড়। ঘর থেকে রাজপথে বেরিয়ে আসা নারীরা এখন ব্যালট বক্সের অপেক্ষায়। একই সাথে সাংস্কৃতিক ও বিভিন্ন অঙ্গনের নারীরা চান সুষ্ঠু পরিবেশ। সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার, তার মত যেন প্রকাশ করতে পারে। কোথাও যেতেও হচ্ছে আমরা ভয় পাই, তো এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের নারীদের নিরাপত্তা। চট্টগ্রামের অর্থনীতির চাকা সচল রাখা লাখ লাখ পেশাজীবী নারীর প্রত্যাশা অনেক বেশি মৌলিক। কেবল গথ বাঁধা আশ্বাস নয়, চান কর্মক্ষেত্রে ও যাতায়াতে শতভাগ নিরাপত্তা। একজন দক্ষ সুশাসনের অবশ্যই চাচ্ছি নেতৃত্ব। জনপ্রতিনিধি তো এমন হতে হবে যিনি জনগণের প্রতিনিধিত্ব করবেন। নারী অধিকার কর্মীরা বলছেন ভোটের মাঠে পেশি শক্তির ব্যবহার বন্ধ করে সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভোট কেন্দ্রে নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে না পারলে একটি বিশাল অংশ ভোট বিমুখ হতে পারে। অনেক প্রতিবন্ধী আমার মানুষ আছে, প্রতিবন্ধী নারীও আছে, অনেক রকম। তো তারা যেন তৃণমূল পর্যায়ে থেকে সবাই যেন তার ভোটটা নিশ্চিতভাবে দিতে পারে, তার অধিকারটা নিশ্চিত করতে পারে, এটাই আমি প্রত্যাশা করব। সংখ্যায় প্রায় অর্ধেক হলেও চট্টগ্রামের নারী ভোটাররা কেবল একটি সংখ্যা নন, তারা একটি পরিবর্তনের কণ্ঠস্বর। প্রার্থীরা যখন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীরা তখন খুঁজছেন নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট, যাতে হ্যাঁ বিজয়ী হলে কার্যকর হবে জুলাই সনদ। তাতে পরিবর্তন আসবে সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে। তবে 4টি প্রশ্ন দিয়ে একেবারেই হ্যাঁ বা নাতে সিল দিতে হবে। তাই অনেকেরই প্রশ্ন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সংবিধান সহ অন্যান্য ক্ষেত্রে, যার চুম্বক অংশ তুলে ধরা হলো এই প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ শুরু করে সংস্কার নিয়ে। বিভিন্ন সংস্কার কমিশন, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে গঠিত জুলাই সনদ এখন গণভোটের অপেক্ষায়। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কার্যকর হবে জুলাই সনদ। জুলাই সনদের 4টি প্রশ্নে একবার মাত্র হ্যাঁ বা না ভোটে সিল দেবেন ভোটাররা। ফলে এসব প্রশ্নে জুলাই সনদ কার্যকর হলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তা সম্পর্কে পুরোপুরি ধারণা পাচ্ছেন না ভোটাররা। জুলাই সনদে মোট 84টি বিষয়ের মধ্যে 47টি সাংবিধানিক আর 37টি আইন বা নির্বাহী আদেশে বাস্তবায়নের। অর্থাৎ হ্যাঁ বিজয়ী হলে 47টি বিষয়ের সংস্কারের জন্য প্রয়োজন পড়বে সংবিধান সংস্কারের। বাকি 37টি কার্যকর হবে নির্বাহী আদেশে।
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধানে পরিবর্তন আসবে ভাষা, জাতি ও মৌলিক অধিকারে। বর্তমানে সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদ কার্যকর হলে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, তবে অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানে বাংলাদেশের নাগরিকরা এখন বাঙালি জাতি হিসেবে পরিচিত। জুলাই সনদে পরিচয় হবে বাংলাদেশি। বর্তমানে সংবিধান সংশোধনে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার নেই গণভোটের। জুলাই সনদে সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দরকার, এবং সংবিধানের 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লাগবে গণভোট। বর্তমান সংবিধানের 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান আছে। জুলাই সনদে এটি রহিত করা হয়েছে। বর্তমান সংবিধানের মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। জুলাই সনদে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা। সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে। জুলাই সনদ কার্যকর হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও যুক্ত হবে মৌলিক অধিকারে। বর্তমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এ সময় স্থগিত হয় মৌলিক অধিকার। জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন লাগবে, যাতে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতি থাকতে হবে। জরুরি অবস্থার বেলায় খর্ব করা যাবে না মৌলিক অধিকার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচন হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভোটে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ অনুযায়ী এর বাইরেও জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে 2/3 সংসদ সদস্যের ভোটের প্রয়োজন। জুলাই সনদে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 কক্ষেরই 2/3 ভোটের প্রয়োজনীয়তা রাখা হয়েছে। বর্তমানে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানে প্রধানমন্ত্রীর পদের কোনো নির্ধারিত মেয়াদ নেই। জুলাই সনদে বলা হয়েছে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বর্তমানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকায় কোনো বিধিনিষেধ নেই। জুলাই সনদে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। বর্তমান সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি এই সরকারের প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী থেকে এক কক্ষ বিশিষ্ট সরকার থাকলেও জুলাই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার গঠনের কথা বলা হয়েছে। বর্তমান সংবিধানে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। জুলাই সনদে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বর্তমান সংবিধানে বিদেশের সাথে চুক্তিতে সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। জুলাই সনদে বিদেশের সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমান সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে এই অনুচ্ছেদ সংশোধন হয়ে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগ থেকে। সংবিধানে থাকলেও এখন পর্যন্ত ন্যায়পাল নিয়োগ দেয়া হয়নি। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে 7 সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ দিতে হবে। তবে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলেও জুলাই সনদ কার্যকরে সংবিধান সংশোধনের বিষয়ে তৈরি হতে পারে জটিলতা। যে সংবিধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আপনার সংশোধন হয়েছে কিনা, সেই প্রক্রিয়া যদি সংশোধন না হয় বাতিল হয়ে যাবে। 5ম সংশোধনী বাতিল হয়েছে, 7ম হয়েছে, 8ম হয়েছে, 13 হয়েছে, 16 হয়েছে এবং 15ও আংশিক হয়ে গেছে। এই কনসিকুয়েন্সটা মাথায় রেখে আপনি করবেন, যারা করবেন ওই কনসিকুয়েন্সটা মাথায় রাখতে হবে। 47টি সাংবিধানিক সংস্কারের বাইরে 37টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে এসব সংস্কার বাস্তবায়ন হবে আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে।
এর মধ্যে রয়েছে আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটি সমূহ ও সদস্যদের বিশেষ অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে। আছে বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণবিধি, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, সাধারণ শিক্ষা ও স্বাস্থ্য গঠন। ভৌগোলিক অবস্থানের বিষয় মাথায় রেখে কুমিল্লা ও ফরিদপুরকে দুটি সাংগঠনিক বিভাগ গঠন করার কথাও বলা হয়েছে জুলাই সনদে। তবে গণভোটে না বিজয়ী হলে কার্যকর হবে না জুলাই সনদ। তাহলে কি হবে? সেক্ষেত্রে ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক টু প্যাভিলিয়ন, অর্থাৎ যেই শেখ হাসিনা পালানোর আগে যেই ব্যবস্থা বিরাজ করছিল এবং বস্তুত এখনও বহু লাগছে যে ব্যবস্থা বিরাজ করছে সেটাই অব্যাহত থাকবে। গণভোটে হ্যাঁ কিংবা না দুই পক্ষেই প্রচারণা চালিয়েছেন প্রার্থী, সমর্থক এবং রাজনৈতিক দলগুলো। তবে জুলাই সনদের ভবিষ্যৎ কি হচ্ছে তা জানতে অপেক্ষা করতে হচ্ছে 12 ফেব্রুয়ারি গণভোটের ফলাফলের ওপর। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নির্বাচনেও ভোটের সমীকরণ পাল্টে দিতে পারেন নারী ভোটাররা। মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। জুলাই আন্দোলনের রাজপথে যারা রেখেছেন সাহসী ও অগ্রগামী ভূমিকা, ভোটের মাঠে তারাও এখন শক্তির উৎস। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং সৎ জনপ্রতিনিধি নির্বাচনের প্রশ্নে একাট্টা চট্টগ্রামে প্রায় 32 লাখ নারী ভোটার। পাহাড়, সমুদ্র আর শিল্পনগরী চট্টগ্রামের অলিগলিতে নির্বাচনী আলোচনা। আনুষ্ঠানিক প্রচারণা শেষে প্রার্থীরা হিসেব করছেন ভোট ব্যাংক নিয়ে। আলোচনায় আলাদা গুরুত্ব পাচ্ছেন নারী ভোটাররা। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে চট্টগ্রামে মোট 66,82,517 জন ভোটারের মধ্যে নারী ভোটার 31,98,570 জন। অর্থাৎ জয়ের শেষ হাসি হাসতে হলে প্রার্থীদের জয় করতে হবে এই বিশাল নারী জনগোষ্ঠীর মন। জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীরা দেখিয়ে দিয়েছেন অধিকার আদায়ে তারা কতটা অনড়। ঘর থেকে রাজপথে বেরিয়ে আসা নারীরা এখন ব্যালট বক্সের অপেক্ষায়। একই সাথে সাংস্কৃতিক ও বিভিন্ন অঙ্গনের নারীরা চান সুষ্ঠু পরিবেশ। সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার, তার মত যেন প্রকাশ করতে পারে। কোথাও যেতেও হচ্ছে আমরা ভয় পাই, তো এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের নারীদের নিরাপত্তা। চট্টগ্রামের অর্থনীতির চাকা সচল রাখা লাখ লাখ পেশাজীবী নারীর প্রত্যাশা অনেক বেশি মৌলিক। কেবল গথ বাঁধা আশ্বাস নয়, চান কর্মক্ষেত্রে ও যাতায়াতে শতভাগ নিরাপত্তা। একজন দক্ষ সুশাসনের অবশ্যই চাচ্ছি নেতৃত্ব। জনপ্রতিনিধি তো এমন হতে হবে যিনি জনগণের প্রতিনিধিত্ব করবেন। নারী অধিকার কর্মীরা বলছেন ভোটের মাঠে পেশি শক্তির ব্যবহার বন্ধ করে সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ভোট কেন্দ্রে নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে না পারলে একটি বিশাল অংশ ভোট বিমুখ হতে পারে। অনেক প্রতিবন্ধী আমার মানুষ আছে, প্রতিবন্ধী নারী আছে, অনেক রকম। তো তারা যেন তৃণমূল পর্যায়ে থেকে সবাই যেন তার ভোটটা নিশ্চিতভাবে দিতে পারে, তার অধিকারটা নিশ্চিত করতে পারে, এটাই আমি প্রত্যাশা করব। সংখ্যায় প্রায় অর্ধেক হলেও চট্টগ্রামের নারী ভোটাররা কেবল একটি সংখ্যা নন, তারা একটি পরিবর্তনের কণ্ঠস্বর। প্রার্থীরা যখন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীরা তখন খুঁজছেন নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।